আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 31 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হাসপাতালের মেইন ডোর পেরিয়ে গাড়ির দিকে আগাতে যাবে তখন পিট করে চোখ মেলে তাকালো নিশাত। হঠাৎ ঘুম ভেঙে চোখের সামনে রায়ানকে দেখতে পেয়ে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায়। আশেপাশে কেমন অন্ধকার ভাব, মনে হচ্ছে আকাশের নিচে তাদের অবস্থান। নিশাতের মনে পড়লো রায়ান বাড়িতে যেতে বললো, পরে শুনেছে বাড়ির ড্রাইভারকে তার শ্বশুরমশাই নিয়ে গেছে। সে রায়ানকে বা তার শ্বশুরমশাইকে ফোন দিয়ে হয়তো এই কথা বলতো, কিন্তু ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। অনেক রাত হয়ে গেছে বুঝি, না হলে এত অন্ধকার দেখাচ্ছে কেন? সে ঘুম ঝাড়ানো স্বরে জিজ্ঞেস করলো, আপনি কখন এসেছেন? এমন স্বর শুনে রায়ানের পদচারণ আবারও স্থির হলো। বুকের ভেতর যেন তীব্রভাবে কম্পন সৃষ্টি হলো। সে একটা শুকনো ঢুক গিলে নিশাতের পানে একবার তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল, কিছু মুহূর্ত পূর্বে এসেছি, বলে আবারও হাঁটতে শুরু করলো। হাঁটার তাড়নায় এতক্ষণ না বুঝলেও ঘুমে দেশে একটু কাটায় বুঝতে সক্ষম হলো সে শূন্যে ভেসে আছে। ভালো করে লক্ষ্য করার পর নিজের অবস্থান বুঝতে পেরে ঘুম এক দৌড়ে পালালো। লজ্জারা ঘিরে ধরলো। মানুষটাকে সবার সামনে তাকে এভাবে নিয়ে এসেছে, ছি ছি কি লজ্জার ব্যাপার। নিশাত উচ্চ আওয়াজে বলে উঠলো, এই নামান আমাকে, আপনি কি সবার সামনে আমাকে কুলে করে নিয়ে এসেছেন? লজ্জা করলো না আপনার? রায়ান না তো জবাব দিল আর না তো নিশাতকে নামালো। গাড়ির কাছাকাছি এসে শুধু দুটো শব্দে নির্দেশ দিল, দরজা খুলো। গাড়ি দেখে বুঝলো তার করণীয় কি। হাত বাড়িয়ে দরজা খুলে দিতে রায়ান নিচু হয়ে নিশাতকে বসিয়ে দিল সিটে। তারপর দরজা বন্ধ করে দিয়ে অন্য পাশে ঘুরে এসে নিজের আসনে বসে পড়লো। রায়ান নিশাতের কাছাকাছি এগিয়ে এসে কোনো বাক্য ব্যয় না করে আগে নিশাতের হিজাব খুলে দিল। এত দ্রুত করলো যে নিশাত উচ্চ শব্দ উচ্চারণ করার সময় পেল না। নিশাতকে আরো অবাক করে দিয়ে নিজে আরেকটু ঝুঁকে এসে নিশাতের সিট বেল্ট বেঁধে দিল। নিশাত নিজেও রায়ানকে এত কাছাকাছি দেখে ঢুক গিলল, তবে কোনো কাজে আর বাধা প্রদান করলো না। করলো লোকটা নিশ্চয়ই শুনবে না, তাহলে বলে কি লাভ? তার শুধু মাথায় একটা জিনিসই ঘুরছে, যে লোকটা তাকে কুলে করে সবার সামনে দিয়ে নিয়ে এসেছে, এটা আদৌ এই লোকের দ্বারা সম্ভব? যদিও বাড়িতে বসে একদিন কুলে করে কিচেন অব্দি এনেছিল, কিন্তু সেদিন তো অর্থী ছাড়া আর কেউই দেখেনি। কিন্তু আজ নিশাতের ভাবনার মাঝে রায়ান নিজের কাজ শেষ করে নিজের সিটে ভালো করে বসে গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক, তাই দ্রুতই বাড়ি পৌঁছাতে চাইল সে। আর এদিকে মন্থর গতিতে এগিয়ে চলছে গাড়িটা। শুরুতে সাই সাই বেগে ছুটে চললেও এখন তার ধীর গতিতে রূপ নিয়েছে। যে চিন্তায় ছিল রায়ান তাই ঘটেছে। প্রতিমধ্যে আসতেই বর্ষণের দেখা মিলেছে। ধরা যেমন এতদিন উত্তপ্ত হয়েছিল, তেমন আজ এই বাড়িধারা তা শীতল করার প্রয়াস করে যাচ্ছে। অন্ধকার রাত, নিয়ন বাতির আলোগুলো বন্ধ থাকায় শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলোয় পথ চলতে হচ্ছে। গাড়ির ভেতরে চলছে পিনপতন নীরবতা। হেডলাইটের আলো আবছা বিদ্যমান। হেডলাইটের আলো বরাবর তাকিয়ে নিশাত বৃষ্টির তীব্রতা বোঝার চেষ্টা করছে। আধার রাতে দেখে বুঝতে সক্ষম না হলেও শব্দের জোরে তীব্রতা ঠিক অনুধাবন করতে পারছে। ঘুম এখনো আর এক ছটাকা অবশিষ্ট নেই তার কাছে। বৃষ্টি পছন্দ নয় এমন মানুষ বোধহয় কমই আছে। তারও ভীষণ পছন্দের। গ্রামে বসে তো কতবার বৃষ্টিতে ভিজেছে তার ঠিক নেই। এক্ষেত্রে বাবা বারণ করলেও কখনো শুনেনি। এতদিন পর বৃষ্টি দেখে মনে মনে স্পৃহা তৈরি হলো বৃষ্টিতে ভেজার। বাড়িতে থাকলে এখন অর্থী আপুকে সাথে নিয়ে ভিজতে পারতো। এই লোক নিশ্চয়ই তাকে ভিজতে দিবে না ভেবেই মনটা একটু খারাপ হয়ে গেল। কোনো শব্দ বের না করে বাইরের দিকে তাকিয়ে রইল অপলক। সময় পেরোতেই বাড়ির প্রান্তে এসে থামলো রায়ানের গাড়িটা। গাড়ি থামতে দেখে নিশাত লোক সংবরণ করতে না পেরে সিট বেল্ট খুলে তড়িঘড়ি করে নেমে পড়লো। রায়ান তখন কিছু খুঁজতে ব্যস্ত। জিনিসখানা হাতের নাগালে পেতেই তার নিশাতের সিটের সামনে এগিয়ে ধরে বলে উঠলো, এই ছাতা নিয়ে যাও, নয়তো ভিজে যাবে। আমি গাড়ি পার্ক করে এই পর্যন্ত সেই থেমে যেতে হলো। মুখ উঁচিয়ে নিশাতকে তার জায়গায় বসা না পেয়ে ভ্রুদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হলো। গাড়ি থেকে নেমে ছাতাটা মাথার উপর মেলে ধরে বাইরের দিকে দাঁড়ালো। সম্মুখে চোখ পড়তে দেখলো নিশাত দুহাত মেলে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। তাদের বাগানে আর রাস্তার পাশে আলোগুলো টিমটিম করে জ্বলছে। সেই আলোতে নিশাতকে স্পষ্টই দেখা যাচ্ছে। রায়ানের নয়ন যুগল ছোট হয়ে এলো। চোখে মুখে ক্রোধের আভা ফুটে উঠলো। মেয়েটা তাকে না বলেই কোন ফাঁকে নেমে পড়লো। বৃষ্টিতে ভিজে এই মেয়ে কিছু হলে সে দেখে নিবে, স্টুপিড একটা। রায়ান রাগ নিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে নিশাতের পিছু দাঁড়িয়ে মাথার উপর ছাতা এগিয়ে ধরলো। প্রবল বর্ষণের কারণে মেয়েটা ইতিমধ্যে ভিজে চুপচুপ হয়ে গেছে। নিশাত জানে তার এই কাজ রায়ান তাকে বকবে, বকা খাবে, তবুও নিজের ইচ্ছে পূরণ করার পর এই সিদ্ধান্ত নিয়ে এসে গাড়ি থেকে নেমে বৃষ্টির পানিতে ভিজে অঙ্গ শীতল করতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ মাথার উপর বৃষ্টির ছাট অনুভব করতে না পেরে সেভাবেই দুহাত মেলে দাঁড়ানো অবস্থায় পিছু না ঘুরে শুধু মাথাটা পেছনে হেলিয়ে চোখ উঁচিয়ে তাকালো। চোখের সামনে আর দুটো ক্রোধান্বিত চোখের দেখা মিলতেই ত্রাস জন্মালো মনে। মনে মনে ধমক খাওয়ার জন্য তৈরি হয়ে নিল, কিন্তু তার ভাবনা অনুযায়ী কিছুই ঘটতে দেখা গেল না। রায়ান ভেবেছিল মেয়েটাকে আজ ইচ্ছে মতো ধমকাবে, কিন্তু বয়স সিক্ত স্নিগ্ধ মুখখানা অবলোকন করার পর সব ডাক যেন বৃষ্টির পানির সাথে মিলিয়ে গেল। সেখানে পুনরায় মুগ্ধতার দেখা মিলল। সে বইয়ের পানে দৃষ্টি দিল। মেয়েটার পুরো বদনে সিক্ত হয়ে আছে। সিক্ত কেশ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। দু একটা সিক্ত চুল কপাল জুড়ে এলোমেলো হয়ে পড়ে আছে। কিছু মুহূর্ত ছাতার নিচে অবস্থান করার ফলে মুখ জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। বউয়ের এমন মোহনীয় রূপ দেখে রায়ানের হৃদয় ছলকে উঠল। চোখের তারায় উন্মাদনার দেখা মিলল। শঙ্কিত বদনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এক ঝটকায় ঘুরিয়ে নিয়ে নিজের সম্মুখে দাঁড় করালো। এক হাতে বউয়ের পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে খানিকটা নিকটে নিয়ে গেল। পুনরায় আন্তর্ভেদী দৃষ্টি দিল একান্ত রমণীর পানে।
রায়ানের এমন কাজে আর এমন দৃষ্টি দেখে নিশাতের ভয়ও দূরে পালালো। নিজেও একান্ত পুরুষটার পানে তাকিয়ে থাকলো মোহময় দৃষ্টিতে। এতক্ষণ বৃষ্টিতে ভিজে শীতলতা অনুভব না করলেও স্বামীকে এমন বৃষ্টি স্নাত রাতে এত নিকটে পেয়ে শীতলতা যেন তাকে আষ্টে বৃষ্টে জড়িয়ে নিল। ছোট কায়া জুড়ে শীতল স্রোত বইল, দেহখানা কেঁপে কেঁপে উঠল, এর সাথে কাঁপলো উষ্ঠদয়। তা অবলোকন করে রায়ানের পুরুষ মন যেন নিয়ন্ত্রণ হারা হলো। জিভ দিয়ে নিজের অধরদয় ভিজিয়ে নিল। নেশাগ্রস্ত চাহনি নিক্ষেপ করে শান্ত অথচ জোরালো স্বরে বলল, আমাকে জ্বালাতে এসেছো মেয়ে, কিন্তু আমাকে জ্বালাতে আসলে যে আপনাকেও দ্বিগুণ জ্বলতে হবে, তার জন্য তৈরি তো আপনি? জবাব দেওয়ার মতো শব্দবোধহয় নিশাতের ভান্ডার থেকে ফুরিয়ে গেছে। স্বামীর চোখে উন্মাদনা দেখে নিজেকেও হারালো মেয়েটা। চোখের ভাষা বুঝতে পেরে না তো নিজেকে আর না তো স্বামীরূপী মানুষটাকে আটকাতে চাইল। নীরব সম্মতি প্রদান করে নিজের আঁখি দুটো বন্ধ করে নিল। বউয়ের সম্মতি বুঝতে পেরে রায়ানো নিকটে এগিয়ে এলো। তাদের এই নিকটতা বোধহয় কারো পছন্দ হলো না, তাই তো বাদস্বরূপ তখনই দূর থেকে একটা বাক্য ভেসে এলো, ভাইয়া বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছো কেন, দ্রুত ভেতরে আসো। ছোট ভাইয়ের কণ্ঠ পেয়ে বিরক্তি আঁকড়ে ধরলো রায়ানকে। বাক্য শ্রবণ হলেও নিশাত তখনও আঁখি দুটি বুঝে দাঁড়িয়ে রইল স্বামীর নিকটস্থ হয়ে। বউয়ের অনুভূতি বুঝতে পেরে আর নিজের অনুভূতির কাছে হার মেনে সেভাবে তাকিয়ে থেকে উচ্চ আওয়াজে বলে উঠল, নিজের রুমে ফিরে যা আয়ান, আই নিড প্রাইভেসি। রুমের ব্যালকনিতে দাঁড়ানো আয়নের চোখ বিস্ময় ভর করলো। সে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। তখন ওই সামনে চোখ পড়তে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ভালো করে দেখার পর সামান্য দেখে বুঝতে পেরেছিল ওটা তার ভাই, তাই সে ডেকে উঠেছিল। দূর থেকে দেখায় আর ছাতার আড়ালে ভাবিকে ভাইয়ের সামনে না দেখলেও এখন ভাইয়ের কথা শুনে ঠিক বুঝলো তার ভাবিও ওখানে উপস্থিত। ভাইয়ের আদেশ মানতে তাদের একা ছেড়ে রুমে যেতে নিল। কি মনে করে পুনরায় দাঁড়িয়ে পড়ে মুচকে এসে উপর থেকে ডেকে পড়লো, প্রাইভেসি প্রয়োজন হলে রুমে যাও না ভাইয়া, বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আবার কিসের প্রাইভেসি? এত কথা বোধ রায়ানের পছন্দ হলো না, তাই ধমকে বলে উঠলো, রুমে যেতে বলেছি বেয়াদব। ভাইয়ের ধমক খেয়ে আলতো হেসে চলে গেল আয়ান। ভাই চলে গেছে বুঝতে পেরে রায়ান আর এক মুহূর্ত সময় ব্যয় করলো না। অস্থির চিত্তের সম্মুখে দাঁড়ানো একান্ত রমণীর অদরযুগল আঁকড়ে ধরলো। প্রথমবার স্বামীর থেকে পাওয়া এত গাঢ় স্পর্শ পেয়ে শিহরণের দুহাত স্বামীর বুকের কাছে পোশাকটা আঁকড়ে ধরলো। রায়ান তার মধ্যে অন্য হাতে ধরে রাখা ছাতাটা ফেলে দিয়ে তার স্থান দিল নিষাদের সিক্ত চুলের মাঝে। চুম্বনরত অবস্থায় নিষাদকে কিঞ্চিত উঁচু করে পিছু ফিরে অগ্রসর হয়ে বাড়ি পর্যন্ত এসে দাঁড়ালো। নিষাদকে আরেকটু উঁচিয়ে ধরে গাড়ির ডিকির উপর বসিয়ে দিল। হস্তদ্বয়ের চাপ বাড়িয়ে নিজের রমণীকে আরো খানিকটা নিকটস্থ নিয়ে এলো। প্রথমবার এত কাছে পেয়ে রায়ান যেন অশান্ত হয়ে উঠল। উপ করে একান্ত রমণীতে ডুব দিল। এমন অশান্ত মানুষটাকে সামলাতে কষ্ট হলো ছোট মেয়েটার, তবুও স্বামীকে বাধা দিল না। হাতের অবস্থান পরিবর্তন করে স্বামীর গলায় তার স্থান দিয়ে স্বামীর আশকারা দিল। এতে যেন রায়ান আরো পেয়ে বসলো। বর্ষণধারা এসে একজোড়া উন্মাদ প্রেমিক যুগলকে সিক্ত করে দিয়ে শীতলতার চাদর মুড়িয়ে দিল। এই বর্ষণ, এই আধার আর এই নির্জনতা সব ভুলে দুজন দুজনাতে মত্ত হয়ে পড়ে রইল সেখানে। জাগতিক কোনো কিছু যেন তাদের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম হলো না। লাজুক বদনে বিছানায় শুয়ে আছে নিশাত। শরীরে এখনো কিছুটা সিক্ত হয়ে আছে। মাথার চুলগুলো কোনো রকমে পুছে বালিশ জুড়ে ছড়িয়ে দিয়েছে। মুখখানা লালিত হয়ে আছে। এত লজ্জাবোধের জীবনে আর পায়নি নিশাত। ইস, এত লজ্জা সে এখন কোথায় লুকাবে? নিজের দুহাতে আজলায় নিজের মুখখানা ঢেকে নিল। ভাবির এমন কাজে অর্থি চোখ বড় বড় করে তাকালো। বোঝার চেষ্টা করলো তার ভাবির কি হয়েছে। রুমে আসার পর থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছে। অর্থি এগিয়ে বিছানায় ভাবির পাশে বসে পড়লো। নিজের কৌতূহল দমন করতে না পেরে ভাবির গায়ে হাতের সাহায্যে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, ওই ভাবি তোমার কি হয়েছে বলো তো? এভাবে হাত দিয়ে মুখ ঢেকেছো কেন? আর নিচে খেতে যাবে না? ননদের স্বর পেয়ে নিশাত যেন আরো লজ্জা পেল। মনে হচ্ছে তার দিকে তাকাতেই সে সব বুঝে যাবে, তাই মুখ থেকে হাত সরালেও অর্থির পানে ফিরে তাকালো না। কাচুমাচু হয়ে একপাশে গাঁট হয়ে শুয়ে থেকে জবাব দিল, কিছু হয়নি আপু, এমনিতেই মুখ ঢেকেছিলাম, আমার খিদে নেই, এখন আর খাবো না, ঘুমাই আমি এখন কেমন? অর্থি আর ভাবিকে ঘাটলো না। সেও ভাবির পাশে নিশ্চুপ শুয়ে পড়লো। তার ওই বৃষ্টি স্নাত রাতে শীতল আবহাওয়ায় ঘুম ঘুম পাচ্ছে। ক্ষণকাল সময়ের মাঝেও অর্থি ঘুমিয়ে পড়লো। নিষাদের চোখে একরত্তি ঘুম ধরা দিল না। বারবার চোখের সামনে ভেসে উঠলো রায়ানের পাগলামিগুলো। মানুষটা যেন আজ নিজের মাঝে ছিল না। নিশাদ চোখ বন্ধ করে নিয়ে পুনরায় একটু আগে ঘটনাগুলোর মাঝে ডুব দিল। বৃষ্টির প্রবলতা বাড়ার সাথে সাথে যেন রায়ানের উন্মাদনাও বাড়লো। পৃষ্ঠদেশে আঁকড়ে ধরা হাতটার চাপ বাড়লো। পরক্ষণে তার স্থানান্তর ঘটিয়ে পুরো পিঠময় তার বিচরণ ঘটালো। এত উন্মাদনা সামলাতে যখন ব্যর্থ হলো ছোট মেয়েটা, তখন তা উপলব্ধি করতে পেরে নিজেই ছেড়ে দিল রায়ান। দীর্ঘ চুম্বনের সমাপ্তি ঘটিয়ে মেয়েটার কপালের সাথে কপাল স্পর্শ করে জোরে জোরে শ্বাস ফেললো। নিজেকে সামলিয়ে মেয়েটার পানে চোখ দিল। মেয়েটা তখনও চোখ বুজে স্বস্তির শ্বাস ফেলতে ব্যস্ত। সেই বন্ধ চোখ দুটির পানে শান্ত চোখে তাকিয়ে থাকলো রায়ান। মেয়েটার যখন নিজেকে একটু সামলে নিল, চোখ মেলে তাকালো, কিন্তু লজ্জায় স্বামীর চোখে চোখ রাখতে পারলো না। তখন ওই লজ্জারাঙ্গা মুখখানায় আরো এক লাশ লজ্জায় ভরিয়ে তুলতে বরফ শীতল কণ্ঠে বলল রায়ান, স্বামীর থেকে পাওয়া প্রথম চুমুর টেস্ট কেমন ছিল চড়ুই পাখি? আপনার অনুভূতি কেমন এখন? নিশ্চয়ই মন ভরেছে আপনার? দ্রুত রিভিউ দিন মিসেস। রায়ানের পদ্ধতি কাজে দিল। মেয়েটা সত্যি লজ্জায় মূর্ছা গেল। এত লজ্জা তো সে চুমু খাওয়ার সময় পায়নি, যতটা এই বাক্যগুলো শ্রবণ করে পাচ্ছে। ইস, লোকটা এমন কেন? সর্বদা তাকে কথার বানে লজ্জায় ডুবিয়ে মারতে চাই। এখন সে লোকটাকে মুখ দেখাবে কি করে? লজ্জায় জবাব দেওয়া তো দূরে থাক, মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারলো না। নিষেধের লজ্জা রায়ান ওই ভালোই বুঝলো। আবছা অন্ধকারে নিষেধের ভেজা ওদের পানে পুনরায় নজর দিল। তাকাতে যেন পুনরায় নেশা জাগলো তা আস্বাদন করার। কিন্তু মেয়েটাকে আর কষ্ট দেওয়ার
ইচ্ছে হলো না, তাই নিজেকে সামলে নিল। ডান হাতের আঙুলের সাহায্যে মেয়েটার ঠোঁটের কোণে হালকা স্লাইড করলো। এই কাজে নিশাত পুনরায় নড়েচড়ে উঠলো। স্বামীর গলায় পেঁচিয়ে রাখা হাত দুখানা শিথিল হয়ে এলো। এমন প্রতিক্রিয়া রায়ান এক চিলতে হেসে পুনরায় বলল, রিভিউ দিবেন না মিসেস? রিভিউ না দিলে জানি আপনার পছন্দ হয়েছে। আমার কাজের প্রতি আমার ভরসা আছে। বলেছিলাম না একবার টেস্ট করে দেখেন, বারবার খেতে মন চাইবে। নিশাতের ছোট শরীরখানা আর মেনে নিতে সক্ষম হলো না। এমনিতেই স্বামীর পূর্ব মুহূর্তের বেসামাল স্পর্শ, এখন আবার এই কথাগুলো যেন তার শরীর আর মনকে অস্থির করে তুললো। লোকটা যে এত ঠোঁট কাটা তার স্বপ্নেও ভাবেনি। এখানে থেকে লোকটার সামনে আর লজ্জা পেতে চাইলো না, তাই অনেক সাহস জুগিয়ে মুখটা উচালো। তবে স্বামীর চোখে চোখ রাখার সাহস হলো না। আকস্মাৎ রায়ানকে হালকা ধাক্কা দিল। নিশাতকে সে আলতো করে ধরেছিল, ফলস্বরূপ রায়ান দুপা পিছিয়ে গেল। সুযোগ পেতে নিশাত গাড়ি থেকে নেমে বাড়ির দিকে দৌড় লাগালো। ছেলেটা তাকে অনেক লজ্জা দিয়েছে, বিনিময়ে ছেলেটাকেও তো একটু জ্বালানো দরকার ভেবে নিজের লজ্জা আড়াল করে রায়ানের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে মুখে আলতো হাসি ফুটিয়ে বলল, কে বলেছে এটা আমার প্রথম চুমু ছিল? এর আগেও চুমু খেয়েছিলাম আমার শখের পুরুষকে, আর এটার টেস্ট আপনার ওই তেতো ব্ল্যাক কফির মতোই তেতো ছিল। রায়ানের মুখ হা হয়ে গেল, তার চুমু তেতো ছিল? আর মেয়েটা কি বলল? সে তার শখের পুরুষকে আগে চুমু খেয়েছে? কে শখের পুরুষ তার? আর এত সাহস তাকে চুমু খেয়েছে? সব মুগ্ধতা উন্মাদনা এক নিমিষে শেষ হয়ে গেল। রেগে উচ্চস্বরে জিজ্ঞেস করলো, এই মেয়ে কে তোমার শখের পুরুষ? আর সাহস কি করে হলো তাকে চুমু খাওয়ার? বলে যাও তার নাম, তোমাদের দুটোকে আমি জাহান্নাম ঘুরিয়ে আনবো। স্বামী রাগী স্বরকে নিশাত আর পাত্তা দিল না। পরিকল্পনা কাজে দিয়েছে বুঝতে পেরে দৌড় না থামিয়ে হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো। সামনে শাশুড়ি মাকে দেখতে পেয়েও থামলো না। রিমি বেগম পুত্রবধূর এমন সিক্ত রূপ আর দৌড়াতে দেখে নিজেও জিজ্ঞেস করলো, এমন করে দৌড়াচ্ছ কেন তুমি? আর এভাবে নিজেই বা এসেছো কেন? জ্বর বাঁধবে তো এখন, আস্তে দৌড়াও। নিশাত দৌড় থামালো না। সিঁড়ি বেয়ে উপরে উঠে অর্থের রুমের দিকে অগ্রসর হতে হতে শাশুড়ির উদ্দেশ্যে চিল্লিয়ে বলে গেল, আমার কিচ্ছু হবে না আম্মু, আপনি বরং আপনার ছেলেকে সামলান, তার কিছু হলেও হতে পারে। এদিকে নিশাত রিমি বেগমকে বলল, আম্মু আমাকে খেতে দিন প্লিজ, ভীষণ ক্ষুধা লেগেছে। সকাল সকালে ঘুম ভেঙেছিল, তারপর ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে কিচেনে চলে এসেছে। এসে নিজের শাশুড়ির উদ্দেশ্যে কথাটা বলে উঠেছে নিশাত। সে একটা বেলা না খেয়ে থাকলে পরবর্তীতে খিদের কারণে আর থাকতে পারে না। আগে এসব বলতে একটু অস্বস্তি হতো, কিন্তু এখন সে অনেকটা ফ্রি হয়ে উঠেছে সবার সাথে, বিশেষ করে নিজের শাশুড়ির সাথে। এতদিনে নিশাত ঠিক বুঝেছে তার স্বামীটা ঠিক তার শাশুড়ির মতো, দুজনেই গম্ভীর, ভালোবাসতে জানে, অথচ মুখে তা স্বীকার করতে পারে না। বাড়ির সবার সাথে এখন সে নির্ভয়ে কথা বলে। নিশাতের শাশুড়ি বোধহয় তার পুত্রবধূকে ভালোই চিনেছে একদিনে, হয়তো বুঝেছিল কাল খায়নি বলে সকাল সকালে সেই খাবার চাইবে, তাই তিনিও আগে থেকেই তৈরি করে রেখেছে। খাবার দেওয়ার আগে কাছে এসে পুত্রবধূর কপালে হাত ছোঁয়ালো। এই কারণটা হয়তো নিশাত বুঝতে পারলো, তাই নিজে থেকে হাসি মুখে বলে উঠলো, আরে আম্মু বলেছিলাম না আমার কিছু হবে না, এমন কত ভিজেছি আমি, দেখলেন তো আমার কিছুই হয়নি। রিমি বেগম খাবারের প্লেটটা নিশাতকে হাতের দিকে বাড়িয়ে দিয়ে দিতে বলল, দেখলাম, কিন্তু সাবধানে থাকবে, পরে আর বৃষ্টি হলেও ভিজবে না। নিশাত উত্তর দিল না, বৃষ্টি হলে সে ভিজবে না এটা হতেই পারে না, সুযোগ পেলে অবশ্যই ভিজবে। খাবারের প্লেটটা হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করলো। সাথী বেগম সেখানে উপস্থিত থাকলেও আজ কোনো কটূক্তি বাক্য শুনতে হলো না নিশাতকে। নিশাতের খাওয়া শেষ হতে রিমি বেগম পুনরায় বলল, এখন যাও নিজের স্বামীকে দেখে এসো, কাল দেখলাম দুজনেই ভিজে এসেছো, আর ছেলেটা আমার এখনো ঘুম থেকে ওঠেনি, কে জানে জ্বর দিয়ে বসলো কিনা। সকাল সকাল লোকটার সামনে যেতে একটু লজ্জাই করলো নিশাতের, তবে এখনো ওঠেনি শুনে একটু চিন্তিত হলো। যাবে যখন তাই একটা কফি বানিয়ে সাথে নিয়ে গেল। উপরে এসে রায়ানের দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না। দরজা লক করা নেই, তাই পারমিশনের আশা না করেই ভেতরে প্রবেশ করলো। সম্মুখে তাকাতেই দেখলো স্বামী কপালে একটা হাত রেখে ঘুমে মগ্ন। নিশাত স্তন্য পায়ে হেঁটে গিয়ে সামনে নিয়ে আসা কাপটা বেড সাইড টেবিলের উপর রেখে দিয়ে স্বামীর পানে ফিরে মিহিসরে ডেকে উঠলো, এই যে শুনছেন, এখনো ওঠেননি কেন? কত সকাল হয়ে গেছে, উঠুন, ও ডাক্তার উঠুন। এমন মিহি কণ্ঠের ডাক বোধহয় রায়ানের কান অব্দি পৌঁছাতে সক্ষম হলো না। নিশাত রায়ানের কোনো সাড়া না পেয়ে কিঞ্চিত ঝুঁকে রায়ানের কপালে হাত ছোঁয়ালো। রায়ানের শরীরটা হালকা গরম হয়ে উঠেছে, এতো জ্বর এসেছে, বা পরবর্তীতে তা আরো প্রখর রূপ ধারণ করতে পারে। লোকটা কি সামান্য একটু বৃষ্টিতেই ভিজতে পারে না? নিশাতের যা লজ্জা ছিল তা গায়েব হয়ে গিয়ে চিন্তার আসে ঘিরে ধরলো। নিজের হাতের সাহায্যে রায়ানের হাতটা কপাল থেকে সরিয়ে দিল। নাড়াচাড়া পেয়ে তখন ওই নিভু নিভু চোখে তাকালো রায়ান, চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো তার জ্বরের কারণে। রায়ানকে তখন তাকাতে দেখেন নিশাত উদ্বিগ্ন স্বরে বলল, আপনার তো জ্বর আসবে বোধহয়, উঠুন দ্রুত, ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে ওষুধ খেয়ে নিন, তাহলে আর জ্বর আসবে না।